আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের পরিচিতি। আজকে এই অধ্যায়ের ৮ নম্বর পর্ব। আজকের পর্বে আমি আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এবং এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আর এই প্রশ্নগুলোই তোমরা আগে থেকেই করে আসছো নবম দশম শ্রেণীতে, এই জন্য এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। এই জন্য আমি বলবো প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায় যদি ভালো করে সমাধান করো, ইনশাল্লাহ 3টা সৃজনশীল প্রশ্ন সর্বনিম্ন 2টা অধ্যায় থেকে কমন পাবা তুমি। এবার আসো, আজকে আমি যেই প্রশ্নটা সমাধান করে দিব, এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালের 4 নাম্বার কোশ্চেন। আমি আবারও বলি, রাজশাহী বোর্ড 2019 সালের 4 নাম্বার কোশ্চেনটা দেখো। আমি উদ্দীপকটা পড়ব, 4 নাম্বার না, 3 নাম্বার কোশ্চেন। আমি উদ্দীপকটা পড়ব। উদ্দীপকটা হচ্ছে অসীম ট্রেডার্স 2018 সালে মার্চ মাসে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। মার্চের 1 তারিখ অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। 5 তারিখ আনিতার নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা। 7 তারিখ মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 9 তারিখ নগদে পণ্য বিক্রয় 29,000 টাকা। আনিতার নিকট থেকে ডাককাটা চেক পাওয়া গেল 10,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 টাকা। এই হচ্ছে উদ্দীপকের যেই এন্ট্রিগুলো। ক নম্বর প্রশ্নটা বলছে নিট ক্রয়ের পরিমাণ বাহির করো, উপযুক্ত লেনদেনগুলোর হিসাব শ্রেণী তৈরি করো বা হিসাব খাত তৈরি করো। গ নম্বর প্রশ্ন বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব মানে লেনদেনের প্রভাব দেখো। বিবরণী ছক মানে টেবুলার ছক। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বিবরণী ছকটা কিভাবে তোমরা করবা, এইটা আমি বুঝিয়ে দিব এই জায়গা থেকে। আরেকটা হচ্ছে ক নাম্বারটা বুঝিয়ে দিব নিট ক্রয়ের পরিমাণ তোমরা কিভাবে বাইর করবা। প্রিয় শিক্ষার্থীরা, যদি ক নাম্বারে কোনোদিন ওইরকম নিট ক্রয়ের পরিমাণ নিট বিক্রয়ের পরিমাণ চায়, তাহলে কি বলবে? আর নিট ক্রয় এবং নিট বিক্রয় এগুলো তো একই জিনিস। আবার মোট ক্রয় মোট বিক্রয়ের পরিমাণও চায়। তো নিট আর মোট এই দুইটা বাহির করতে বললে আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, ওইটা আগে তোমাদেরকে বুঝতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই পাশে লিখে দিই, যদি কোনো সৃজনশীল প্রশ্নে কখনো নিট বাহির করতে বলে, তাহলে সবসময় মনে রাখবা নিট বাহির করতে বললে প্রথমে ওই সম্পর্কিত কিছু জিনিস যোগ হবে, তারপরে বিয়োগ হবে। মানে নিট বাহির করতে বললে প্রথমে যেই সম্পর্কিত বলবে ওই সম্পর্কিত কিছু জিনিস যোগ করব, তারপরে নিশ্চয়ই ওইটা থেকে কিছু জিনিস বিয়োগ হবে। আর যদি মোট বাহির করতে বলে তাহলে আমরা শুধু কি করব? যোগ করব। মানে মনে রাখবো, মোট বাহির করতে বললে ওই সম্পর্কিত সকল আইটেমগুলো যোগ করে দিব, আর নিট বাহির করতে বললে প্রথমে যোগ করব, তারপর তার থেকে কিছু জিনিস আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। তো এই প্রশ্নটার সৃজনশীলের মানে ক নাম্বার প্রশ্নটাই বলছে নিট ক্রয়ের পরিমাণ বাহির করো। তো আমি যত টাকার পণ্য ক্রয় করছি সেটা লিখব। লেখার পর তার থেকে যদি ক্রয় হ্রাস করে এমন কোনো আইটেম থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে। তো অবশ্যই কোনো না কোনো একটা আইটেম আছে যেটা বিয়োগ হবে। কেন? কারণ এই জায়গায় নিট বাহির করতে বলছি। নিট বললে তুমি ধরে নিবা কোনো না কোনো একটা আইটেম বিয়োগের আসেই আছে, তোমাকে খুঁজে বাহির করতে হবে। তো চলো আমি সমাধানটা দেখিয়ে দিই। তো আমি এই জায়গায় ক নাম্বার লিখব। লিখার পরে আমি একটা ছক তৈরি করে নিব। ছকটা হবে তারিখ বিবরণ টাকা টাকা। তারিখ
বিবরণ টাকা টাকা আমরা এই জায়গায় প্রশ্নের নামটা লিখে নিব, নিট ক্রয়ের পরিমাণ। এবার আসো দেখি আমরা পণ্য ক্রয় করছি কিনা এই অঙ্কের ভিতরে। দেখো এই জায়গাতে স্পষ্ট বলা আছে মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। আমি ধারে পণ্য ক্রয় করি, নগদে পণ্য ক্রয় করি, চেকে পণ্য ক্রয় করি, যেভাবেই করি না কেন সেটা আসবে। তো আমি কয় তারিখে মনিরের নিকট থেকে আমরা 7 তারিখে ক্রয় করছি, তাহলে আমরা এই জায়গায় সালটা লিখে নিব। 2018 সাল কোন মাস? মার্চ। 7 তারিখ আমরা লিখব ধারে পণ্য ক্রয়। তো ধারে আমরা পণ্য ক্রয় করছি মনিরের নিকট থেকে 25,000 টাকা। এরপরে আমরা দেখব আমি যদি আরো পণ্য ক্রয় করি তাহলে এইটা যোগ করব এই ক্রয়ের সাথে। যদি আরো পণ্য ক্রয় করি তো নিচের দিকে আমরা নামি, দেখো আমরা আর কোথাও পণ্য ক্রয় করি নেই, তবে 19 তারিখ বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ। এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটার মানে কি? বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে আমরা বিজ্ঞাপনের জন্য বিনামূল্যে পণ্যটা বিতরণ করছি। এটা একটা বিজ্ঞাপন, মানে মানুষকে জানানোর জন্য আমরা পণ্য বিতরণ করছি আমার কোম্পানির। তো এই যে আমি পণ্য বিতরণ করছি, পণ্য বিতরণ করলে কি হয় জানো? ক্রয়ের পরিমাণ কমে যায়। এই জন্য এটা ক্রয় থেকে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই জন্য তুমি লিখবা এই জায়গায় 19 তারিখ লিখে এই জায়গায় মাইনাস দিয়ে লিখবো আমরা বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ। তো বিনামূল্যে পণ্য বিতরণ কয় টাকা? এই জায়গায় দেখো 4,000 টাকা। আমরা এই জায়গায় 4,000 লিখবো। লিখার পরে আমরা এটাকে বিয়োগ করে এই জায়গায় লিখে দিব 21,000 টাকা। তাহলে আমরা এটাকে ক্লোজ করে দিব। তাহলে দেখো আমি যে বললাম যে নিট বাহির করতে বললে প্রথমে যোগ হবে তারপরে বিয়োগ হবে, দেখো তো আছে কিনা? অবশ্যই আছে। আর যদি মোট বাহির করতে বলতো তাহলে ওইটার ভিতরে বিয়োগ হবে না। শুধুমাত্র যদি মোট ক্রয়ের পরিমাণ বাইর করতে বলতো তাহলে আমি যত টাকার পণ্য ক্রয় করব সবগুলো যোগ করে দিব, নগদে করি, বাকিতে করি, ধারে করি। যদি মোট ব্যয়ের পরিমাণ বাইর করতে বলতো তাহলে যতগুলো ব্যয়ের এন্ট্রি আছে সবগুলো যোগ করে দিতাম। তো এইভাবে তোমরা নিট ক্রয়, বিক্রয়, মোট ক্রয়, বিক্রয় বা মোট ব্যয়ের পরিমাণ এগুলো সাধারণত সৃজনশীলের ক নম্বরে থাকে। এটা এইভাবে সমাধান করে নিবা প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি তোমাদেরকে হিসাব সমীকরণের প্রভাব মানে বিবরণী ছকটা বুঝিয়ে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, খ নাম্বার প্রশ্নটা বলছে বিবরণী ছক হিসাব সমীকরণের প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক শিক্ষার্থীরা এই প্রশ্নটার মধ্যে একটু গুলিয়ে ফেলে, মানে সমস্যা তৈরি করে ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, যদি মনোযোগ সহকারে এই পর্বটা তুমি দেখো, আশা করি বিবরণী ছক নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। তো এখন আসো, সর্বপ্রথম তোমাকে এই বিবরণী ছক বা টেবুলার ছকের একটা ঘর তৈরি করে নিতে হবে। আর এই প্রশ্নটার কয়েকটা নাম থাকে, যেই নামগুলো এই প্রশ্নে থাকুক না কেন উত্তর কিন্তু একই হবে। দেখো আমি নামগুলো উপরে লিখে রাখছি, বিবরণী ছক, টেবুলার ছক, হিসাব সমীকরণের প্রভাব, এ সমান সমান এল প্লাস ই প্রমাণ করো। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো যেই নামেই আসুক না কেন আমাদের সমাধানটা কিন্তু একই হবে। তো দেখো প্রথমে আমরা লিখব তারিখ উদ্বৃত্ত, এ সমান সমান সম্পদ, তারপরে এরপর লিখবা সমান সমান এল, তারপরে ই। এল মানে দায়, ই মানে মালিকানা সত্ত্ব, আর এই পাশে তোমরা একটা মন্তব্যের ঘর রাখবা। এবার আসো, এই মালিকানা সত্ত্বের উপাদান যে চারটা, এই চারটা উপাদান তুমি লিখে রাখবা। চারটা উপাদান কি কি? মূলধন, আয়, মাইনাস ব্যয়, মাইনাস উত্তোলন। কারণ চারটা উপাদানের মধ্যে দুইটা উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, এই জন্য এই দুইটার আগে প্লাস, আর দুইটা উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই জন্য মাইনাস। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, দায়ের ঘরে আমি দুইটা কলাম করলাম, কিন্তু এই দুইটা কলামে আমি কিছু লিখলাম না। আমি তো জানি না যে কোন দায়গুলো এই অঙ্কে থাকবে, এই জন্য দুইটা ফাঁকা রাখবো। এবার আসো, সম্পদের জন্য আমরা চারটা কলাম রাখতে পারি, এই যে 1 2 3 4। তো এই চারটা কলামে কোন চারটা সম্পদ ব্যবহার হবে ওইটা কিন্তু আমরা জানি না। তবে একটা সম্পদ আছে যেটা ছাড়া কখনো ব্যবসা করা যাবে না, ওই সম্পদটা লাগবেই লাগবে প্রত্যেক অঙ্কে। বড় ব্যবসা করলেও ওই সম্পদটা লাগবে, ছোট ব্যবসা করলেও ওই সম্পদটা লাগবে, আর ওই সম্পদটার নাম হচ্ছে নগদান হিসাব। এই জন্য আমি সম্পদের কলামের ভিতরে নগদ কথাটা আগে লিখে রাখলাম, কারণ আমি নিশ্চিত নগদ লাগবেই।
নগদ ছাড়া কিন্তু কেউ ব্যবসা করতে পারবে না। তুমি ছোট ব্যবসা করো, নগদ টাকা লাগবে, তুমি বড় ব্যবসা করো, নগদ টাকাই কিন্তু লাগবে। এবার অবশ্য এইভাবে আমি কয়টা দাগ দিব, এই যে দেখো আমি এইভাবে দাগ দিয়ে রাখলাম। তো এইভাবে আমি দাগ দিব, যতগুলো এন্ট্রি নিয়ে আমি বিবরণী সলভ করব ততগুলো দাগ আমি আগে দিয়ে নিব, তাহলে বারবার আর আমাকে দাগ দিতে হবে না। তো এই জায়গায় এন্ট্রি আছে 7টা, এই জন্য আমি 7টা দাগ দিয়ে নিছি, যে 1 2 3 4 5 6 7, এভাবে তোমরা 7টা দিয়ে নিবা, যদি 5টা থাকে 5টা দিয়ে নিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, গড়টা কি হবে? তারিখ উদ্বৃত্ত, এটা হচ্ছে এ সমান সমান এল, ওইটা হচ্ছে প্লাস ই মানে মালিকানা সত্ত্ব। তো প্লাসের গড়টা দিলেও হবে, না দিলেও হবে, আর ওই পাশে হবে মন্তব্য। এই মন্তব্যের গড়ে সবগুলো এন্ট্রির কথা তুমি লিখবা না, মন্তব্যের গড়ে ওই এন্ট্রির কথাটাই তুমি লিখবা যেই এন্ট্রিটা ই কে প্রভাবিত করে। ই কে প্রভাবিত করলে ওই এন্ট্রির কথাটা মন্তব্যের গড়ে আমরা লিখবো। কেমন? এবার আসো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটার সাল হচ্ছে কত? 2018 সাল মার্চ মাস। তাহলে আমরা এই জায়গায় সালটা লিখে নিব, 2018 মার্চের 1 তারিখ। 1 তারিখের এন্ট্রিটা বলছে, দেখো, অসীম ট্রেডার্স নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 45,000 টাকা এবং 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তো এই যে 1 তারিখে নগদ টাকা এবং ব্যাংক জমা নিয়ে যে ব্যবসা শুরু করছি, এই দুইটা জিনিস কিন্তু মালিক দিয়েছে, এই দুইটা টাকা মালিক দিয়েছে, নগদ টাকাটা আর ব্যাংক জমা যে 45,000, এই দুইটা টাকা মালিক দিয়েছে। নগদ কয় হাজার? নগদ হচ্ছে 50,000। তো প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়ছে, এই জন্য আমরা নগদের গড়ে 50,000 লিখবো। ভালো করে বুঝো, আমরা নগদের গড়ে লিখলাম 50,000 টাকা, এবং তার সাথে মালিক ব্যাংক জমা দিছে 45,000 টাকা। তো ব্যাংক জমা মানে হচ্ছে ব্যাংকে জমা দিয়ে দিছে। তো ব্যাংক এটা কিন্তু আমাদের জন্য সম্পদ, কারণ ব্যাংকে টাকা আছে। এই জন্য সম্পত্তির যে কলাম, ওই কলামের যে ফাঁকা ঘর, ওই ফাঁকা ঘরটার যে কোনো একটা ঘরে তুমি ব্যাংক কথাটা লিখে নিবা। তো আমি এই জায়গায় লিখে নিলাম ব্যাংক, লিখার পরে এই জায়গায় 45,000 টাকা আমি লিখলাম। এবার আসো, এই 45,000 টাকা আর এই নগদ 50,000 টাকা, এই দুইটা টাকা কিন্তু মালিক দিছে। মালিক যা দেয় তা মূলধন, এই জন্য এই দুইটা টাকা যোগ করে যেই টাকাটা হবে ওইটা আমরা মূলধনের ঘরে লিখবো। কয় হাজার? 95,000। এই জায়গায় লিখে দিলাম 95, আর এই মন্তব্যের ঘরে লিখবো মূলধন, কারণ এটা মালিক দিছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বাকি আরেকটা এন্ট্রি যে আছে 1 তারিখে, ওই যে 40,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করছি, ওইটা কিন্তু মালিকের নিজস্ব টাকা না, মানে মালিক ওই টাকাটা নিজের পকেট থেকে কিন্তু ব্যবসায় দেয় নাই। মালিক কি করছে? ব্যবসায়ের জন্য এক জায়গা থেকে 40,000 টাকা ঋণ করছে। তাহলে ওই ঋণের টাকাটা কখনো তার মূলধন হইতে পারে না, ঋণের টাকা এটা আমাদের জন্য দায়। তো যেহেতু আমরা ঋণ আনছি ব্যবসায়, এই জন্য প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা আসছে। যদি আমরা কোথাও থেকে ঋণ আনি, তাহলে প্রতিষ্ঠানে কি আসবে? নগদ অর্থ আসবে। এই জন্য নগদ অর্থ যেহেতু প্রতিষ্ঠানে বাড়ছে, এই জন্য ঋণের টাকাটা আমি নগদের ঘরে লিখবো, লিখে দিলাম। এবার এই টাকাটা আমরা যেহেতু ঋণ আনছি, ঋণ এটা আমার জন্য দায়, ঋণ আমার জন্য কি? দায়। তো এই যে দায়ের কলামে দেখো ফাঁকা ঘর আছে, যে কোনো একটা ফাঁকা ঘরে আমি কি করব? ঋণ কথাটা লিখব। এই ঋণ কথাটা লিখে আমি ঋণের টাকাটা এই জায়গায় লিখে দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ঋণের টাকাটা আমি দায়ের ঘরে লিখে দিলাম, কারণ ঋণ আমাদের জন্য দায়। এবার এই ঋণের টাকাটা আমি কিভাবে বসাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বোঝো অবশ্যই আমাকে মন্তব্য করে জানাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই দুইটা টাকা একসাথে যোগ করে চাইলে 90,000 আমি নগদের কলামে লিখতে পারতাম। আমি না লিখে আমি আলাদা আলাদা করে ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আশা করি এই এন্ট্রিটা বুঝতে পারছো। এবার আমি যেটা করব, এই দুইটা যোগ করে এই 1 তারিখের এন্ট্রিটা তো শেষ হয়ে গেল। এবার এটা শেষ হওয়ার পরে আমাদের কাজ হবে কি জানো? উপরের যোগগুলোকে নিচে নামানো, মানে উপরে যেই এন্ট্রিগুলো আছে এইগুলোকে নিচে যোগ বিয়োগ করে নামাবো। এটার নামে হচ্ছে উদ্বৃত্ত। তো উদ্বৃত্তের ঘরে আমি দুইটা এভাবে দাগ দিয়ে এই যোগফলটা নিচে লিখে দিব। 90,000, 45,000, এই জায়গায় হচ্ছে 40,000, এই জায়গায় হচ্ছে 95,000। উদ্বৃত্ত মানে হচ্ছে উপরের ঘরে যেই টাকাটা থাকবে, যদি যোগ করা লাগে যোগ করে নিচে নামাবো, যদি বিয়োগ করা লাগে বিয়োগ করে নিচে নামাবো, আর যদি যোগ বিয়োগ কিছু করা না লাগে যা আছে তাই নিচে নামিয়ে দিব। এটার নামই হচ্ছে উদ্বৃত্ত। অর্থাৎ 1 তারিখে আমার উদ্বৃত্ত এত ছিল। এবার আমরা চলে যাব তার পরের এন্ট্রিতে। 5 তারিখ, আনিতার নিকট পণ্য বিক্রয় 35,000 টাকা। পণ্য বিক্রয় করছি 35,000। কয় তারিখ?
5 তারিখ, তাহলে আমি এই যে এই ঘরটাতে আমি 5 তারিখ লিখবো। লিখার পরে এই যে আমি পণ্য বিক্রি করলাম, হ্যাঁ, তো বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রি করলে কি হয়? আয় হয়। এবার তোমরাই বলো তো আয়ের ঘর কোনটা? এই যে দেখো, এই যে মালিকানা সত্ত্বের ভিতরে আয়। এবার বিক্রি করলে কি হবে? আয় হবে। কয় হাজার টাকা বিক্রি করছি? 35,000। তাহলে আমরা এই জায়গায় 35,000 টাকা লিখে দিব। তো লিখে দিলাম 35,000। লিখার পরে আমি এই জায়গায় লিখবো মন্তব্যের ঘরে বিক্রয়। বিক্রয় করলে আয় হয়, এই জন্য এটা মালিকানা সত্ত্বের ঘরে বসছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, তুমি আনিতার নিকট বিক্রয় করছো, যেহেতু এই জায়গায় আনিতা নাম বলা আছে, তার মানে আমি তার নিকট ধারে বিক্রয় করছি। যদি কোনো প্রশ্নের ভিতরে কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে, তাহলে তোমরা ধরে নিবা এটা বাকিতে হয়েছে। তুমি তার কাছ থেকে এখনো টাকাটা পাও নাই, বা তুমি টাকা পাবা, কিন্তু এখনো আমরা টাকাটা পাই নাই। তো যেহেতু আমি টাকা পাই নাই, আমি টাকা পাবো। আমরা কার কাছে টাকা পাই? দেনাদারের কাছে টাকা পাই, মানে প্রাপ্য হিসাব। দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব। সবসময় মনে রাখবা, আমরা দেনাদারের কাছে টাকা পাই আর পাওনাদারকে দেই। তো যেহেতু আনিতার নিকট বিক্রয় করছি, টাকা কিন্তু পাই নাই। বলে স্যার কিভাবে বুঝলেন? এই জায়গায় নাম বলা আছে, আর নাম বলা থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা বাকিতে হয়েছে। যেহেতু এটা বাকিতে হয়েছে, এই জন্য আমি টাকা পাই নাই, পাবো। কার কাছে পাবো আমরা? দেনাদার, অর্থাৎ প্রাপ্য হিসাব। আর দেনাদার আর প্রাপ্য হিসাব এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ। তো সম্পদের কলামে দেখো তো দেনাদার বা প্রাপ্য হিসাব কি আছে? যে কোনো একটা নাই। তাহলে যে ফাঁকা ঘর আছে, ওই ফাঁকা ঘরে তুমি চাইলে দেনাদার কথাটাও লিখতে পারো, প্রাপ্য হিসাবও লিখতে পারো। তো আমি এই জায়গায় লিখে দিলাম প্রাপ্য হিসাব। লিখার পর ওই যে তারিখ বরাবর এই ঘরটাতে তুমি লিখে দিবা 35,000 টাকা, কারণ দেনাদারের পরিমাণ বাড়ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এন্ট্রিটা শেষ। এখন আমি কি করব? মন্তব্য বা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্ত মানে কি? এই যে এই ঘরে যে টাকাগুলো আছে, এগুলো যোগ বিয়োগ করে আমি তার নিচে নামিয়ে দিব, এটাই উদ্বৃত্ত। তো চলো নিচে নামিয়ে দেই। এই জায়গায় 90 আছে, আমি 90 লিখে দিলাম। 45 লিখে দিলাম, 35 লিখে দিলাম, 40, আর এই জায়গায় হবে 1,30,000। 1,30,000। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের এন্ট্রিতে চলে যাব। পরের এন্ট্রিটা বলছে মনিরের নিকট হতে দ্বারে পণ্য ক্রয় 25,000 টাকা। এবার দ্বারে পণ্য ক্রয় করছি 7 তারিখ, তাহলে আমি এই জায়গায় 7 তারিখ দেব। এবার আসো, দ্বারে পণ্য ক্রয় করছি, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। মনে রাখবা, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। আর বিক্রি করলে আয় হয়। এখন যেহেতু তুমি ক্রয় করছো, ক্রয় করার কারণে তোমার ব্যয় হয়েছে। এবার তুমি খুঁজে বাইর করো ব্যয়ের ঘর কোনটা। এই যে ব্যয়ের ঘর, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এবার আমি এই জায়গায় 25,000 টাকা লিখবো। যেহেতু আমার ব্যয় হয়েছে, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে, এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে রাখবো। আর এই জায়গায় আমি লিখবো ক্রয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু ধারে ক্রয় করছি, টাকা কিন্তু দেই নেই। অবশ্যই তাকে টাকা দিতে হবে। আর আমরা কাকে টাকা দেই? পাওনাদারকে। পাওনাদারের আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব। আর পাওনাদার এবং প্রদেয় হিসাব এটা কিন্তু আমার জন্য দায়, কারণ আমি যে তার কাছ থেকে পণ্য ক্রয় করছি, তাকে কিন্তু টাকা দেই নাই, টাকা দিতে হবে। তাহলে আমি তার নিকট কি বদ্ধ? দায়বদ্ধ। এই জন্য আমরা এই জায়গায় একটা প্রদেয় হিসাব কথা লিখে দিব, প্রদেয় হিসাব। এবার আমি এই ঘরটার ভিতরে 25,000 টাকা লিখে দিব, কারণ এটা আমার জন্য কি? দায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই এন্ট্রিটা তোমরা বুঝতে পারছো। এখন আমি যেটা করব, আমি তার উদ্বৃত্তটা মানে যোগ বিয়োগটা নিচে নামিয়ে দিব। এটাই প্রত্যেকটা তারিখের পরে যোগ বিয়োগ করে তুমি নিচে নামিয়ে দিবা, এটাই হচ্ছে উদ্বৃত্ত। আর এইভাবে উদ্বৃত্তটা নামালে কি হবে জানো? নিচে দিয়ে লাস্টের দিকে তোমাকে আর ওই একসাথে যোগ করা লাগবে না, এবং ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এবার আসো, আমরা এই জায়গায় দুইটা দাগ দিব। এবার আমরা এই জায়গায় লিখব 90,000, 45,000, 35,000, তারপরে এটা নামাবো 40,000, তারপরে এই জায়গায় থাকবে 25,000, আর এই জায়গায় আমাদের থাকবে 1,05,000। বিয়োগ করলে আমরা এই জায়গায় লিখে দিব 1,05,000, কারণ আমরা এটা বিয়োগ করব, এই যেটা বিয়োগ আকারে আছে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব তার পরের এন্ট্রি। নগদে পণ্য বিক্রয় 29,000 টাকা। 9 তারিখ নগদে পণ্য বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, নগদে পণ্য বিক্রয় করছি আমরা কয় হাজার টাকা? 29,000 টাকা। এই যে আমি নগদে পণ্য বিক্রয় করছি, বিক্রি করলে আয় হয়, আয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে। এই জন্য আমি ইয়ের ঘরে লিখবো, মালিকানা সত্ত্বের ঘরে। আমি এই জায়গায় লিখে দিব বিক্রয়, আয় হয়েছে আমার।
এবার আমি বিক্রয়টা কিন্তু নগদে করছি, তার মানে আমার প্রতিষ্ঠানে নগদ টাকাও কিন্তু বাড়ছে, আর নগদ টাকা এটা আমার জন্য সম্পদ, এই জন্য আমি সম্পদের কলামে লিখে দিব কয় হাজার টাকা, 29,000 টাকা। এবার আসো আমরা উদ্বৃত্তটা নির্ণয় করি। উদ্বৃত্তটা নির্ণয় করলে এই জায়গায় হবে 1,19,000, 45, 35, এই ঘরে আছে 40, 25 নামিয়ে দিব আমরা। এবার 1,05,000 থেকে 1,05,000 সাথে যদি আমি 29 যোগ করি তাহলে আমার হবে কত, 1,34,000 টাকা। হ্যাঁ, আমি এই জায়গায় লিখে দিব 1,34,000 টাকা। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। পরে যাব আমরা, তারপরে এর পরের এন্ট্রিতে আমরা চলে যাব। দেখি পরের এন্ট্রিটা আমাদেরকে বলছে আনিতার নিকট থেকে ডাক্কাটা চেক পাওয়া গেল 10,000 টাকা 18 তারিখ। তো আমরা এই জায়গায় 18 তারিখ দিব। আনিতার নিকট থেকে ডাক্কাটা চেক পাইছি। এবার যেহেতু চেক পাইছি আমরা কয় হাজার টাকা, 10,000 টাকা, তার মানে চেক পাইলে কিন্তু আমি নগদে লিখবো না, আমি ব্যাংকে লিখবো, কারণ চেক পাইলে টাকাটা কিন্তু ব্যাংকে বাড়বে, কারণ চেকের টাকাটা তো ব্যাংক ছাড়া অন্য কোনো জায়গা থেকে আমি নিতে পারবো না, তাই না? এই জন্য এটা আমি ব্যাংকের কলামে লিখবো। তো এই যে দেখো আমার ব্যাংকের কলামে 10,000 টাকা বাড়বে। এবার আমরা আনিতার নিকট থেকে পাইছি, আনিতা মানে হচ্ছে আমার দেনাদার, মানে প্রাপ্য হিসাব। যেহেতু প্রাপ্য হিসাব আমাকে টাকা দিয়ে দিছে, তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ কিন্তু কমে যাবে, মানে দেনাদারের পরিমাণ কমে যাবে। এই জন্য আমি দেনাদারের কলাম থেকে 10,000 টাকা কি করব, মাইনাস করে দিব। তো অনেক শিক্ষার্থীরা এই জায়গায় যে ভুলটা করে, সে মনে করে এটা তার জন্য আয়। প্রিয় শিক্ষার্থীরা, কোন দৃষ্টিকোণ থেকে তুমি এটাকে আয় মনে করো? না, আমরা তো দেনাদারের নিকট থেকে টাকা পাইছি, তো দেনাদারের নিকট থেকে যদি আমরা পাই, কিন্তু সে আনিতা আমাকে নগদে না দিয়ে একটা চেক দিছে, ডাক্কাটা চেক। তো এই যে চেক দিল, চেক দেওয়ার কারণে ডাক্কাটা চেক বলা আছে, এই জন্য ব্যাংকের ঘরে বসাবো। শুধু চেক বলা থাকলো আমরা ব্যাংকের কলামে বসাবো। তো যেহেতু চেক দিছে এই জন্য আমরা ব্যাংকের কলামে লিখলাম, ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে। এবার আমরা কার নিকট থেকে পাইছি, দেনাদারের নিকট থেকে পাইছি, দেনাদার টাকা দিয়ে দিছে, এই জন্য দেনাদারের পরিমাণ কমে গেছে, আমরা দেনাদারের ঘরে মাইনাস করে দিব। অনেকে এটাকে আয় মনে করে আবার ইয়ের ঘরে প্লাস করে দেয়। না, এই ভুলটা তোমরা করবা না। যারা আমার ভিডিওটা দেখতেছো, এই ভুল তোমরা কোনোদিনও করবা না। কেমন? এবার আসো, এই এন্ট্রিটা যেহেতু ই কে প্রভাবিত করে নাই, এই জন্য আমি তার মন্তব্যের ঘরে কোনো কিছু লিখবো না। মন্তব্যের ঘরে ওই এন্ট্রির কথাটাই লিখবো যেই এন্ট্রিটা ই কে প্রভাবিত করবে। ইনশাল্লাহ বুঝতে পারছো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ বিয়োগ করে নিচে নামাবো। এই জায়গায় হবে 1,19,000, এই জায়গায় হবে 55, এই জায়গায় হবে 25, এই জায়গায় থাকবে আমাদের 40, এই জায়গায় থাকবে 25, আর এই জায়গায় থাকবে 1,34,000। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাব তার পরের এন্ট্রি। কয় তারিখ? 19। বিনামূল্যে পণ্য বিতরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এন্ট্রি। এই জিনিসটাই অনেক শিক্ষার্থীরা বুঝে না যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা কোথায় বসবে। মনে রাখতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে এটা আমরা কিভাবে লিখব। বিনামূল্যে আমরা কি বিতরণ করছি? পণ্য। এবার আসো, বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে আমি একটা বিজ্ঞাপন করছি। বিজ্ঞাপন, বিজ্ঞাপন এটা আমার জন্য কি? ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে আমি এই 4,000 টাকা মালিকানা সত্ত্বের করে কি করব? কমাবো। এই জায়গায় আমি লিখব বিজ্ঞাপন। কেন বিজ্ঞাপন লিখলাম? কারণ বিজ্ঞাপন করলে ব্যয় হয়, আর ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। এবার আসো, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, এই বিজ্ঞাপন করার সময় আমি কিন্তু নগদে টাকা দেই নেই, আমি কিন্তু চেকে টাকা দেই নেই। আমি যদি নগদে টাকা দিতাম, নগদের ঘরে মাইনাস করতাম। আমি যদি চেকে টাকা দিতাম, আমি ব্যাংকের ঘরে মাইনাস করতাম। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় বলছে বিনামূল্যে পণ্য বিতরণ। পণ্য, এই যে আমি পণ্য বিতরণ করছি, এর ফলে আমার পণ্যের পরিমাণ কমে গেছে। পণ্য থাকলে ক্রয় নামে লিখতে হয়। কি নামে লিখতে হয়? ক্রয় নামে। তার মানে আমার ক্রয় এই জায়গায় হ্রাস পাইছে। দেখো, আমি যদি তোমাদেরকে জাবেদা করে বোঝানোর চেষ্টা করি, দেখো জাবেদাটা এই জায়গায় যদি আমি জাবেদা করি, এটাকে জাবেদা বলতে একটু ভালো করে বুঝো, জাবেদাটা হবে বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট। দেখো এই জায়গায় যদি আমি লিখি, যে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করছি, এটার জাবেদা বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন একটা ব্যয়, এই জন্য এটা মালিকানা সত্ত্ব কমাবে।
বাট বিজ্ঞাপনের ফলে আমার প্রতিষ্ঠান থেকে পণ্যের পরিমাণ কমে গেছে। আর পণ্য দ্রব্য থাকলে আমাদেরকে ক্রয় নামে লিখতে হয়, কিন্তু ক্রয় কথাটা আমরা জানি যে ক্রয় কথাটা ডেবিট দিকে বসে। তো ক্রয় কথাটা যদি ডেবিট দিকে বসে তাইলে ব্যয় হয়, ক্রয় কথাটা ডেবিট দিকে বসলে এটা ব্যয় হয়। বাট ক্রয় যদি ক্রেডিট দিকে বসে তাহলে এটা কিন্তু ব্যয় না, এটা আয় হয়ে যায়। হ্যাঁ, ক্রয় যদি কোনোদিনও ক্রেডিট দিকে থাকে তাহলে এইটা কিন্তু আয় হয়। তার মানে এই যে দেখো, ক্রয় ডেবিট দিকে থাকলে ব্যয় হয়, বাট ক্রয় যদি ক্রেডিট দিকে থাকে তাহলে এটা আয় হবে, কারণ এই জায়গায় ক্রয় হ্রাস পাইছে। এই জন্য আমরা যেহেতু আয় হয়েছে এই 4000 টাকা আবার এই জায়গায় লিখে দিব, আর এই জায়গায় লিখবো আমি ক্রয় হ্রাস। ক্রয় হ্রাস মানে আমার জন্য আয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা এন্ট্রি কিভাবে একটা ঘরের ভিতরে একবার যোগ আরেকবার বিয়োগ হলো কিভাবে, এই যে দেখো প্রথমে বিয়োগ হয়েছে কারণ আমি বিজ্ঞাপন করছি। বিনামূল্যে পণ্য বিতরণ মানে হচ্ছে জনগণকে আমি বিনামূল্যে পণ্যটা দিয়ে আমি তাদেরকে মানে বুঝাইলাম যে আমার পণ্যটা ভালো, এটা বিজ্ঞাপন। এই জন্য বিজ্ঞাপন হইলে ব্যয় হইবে, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমবে। ওকে ফাইন। এবার আমি বিজ্ঞাপন করার সময় আমি কিন্তু পণ্য দিয়েছি, তার মানে আমার ক্রয় হ্রাস পাইছে, আর ক্রয় হ্রাস পাইলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়। হ্যাঁ, আর ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ব্যয় হয়, বাট ক্রয় হ্রাস এটা আয়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এই বিষয়টাতে অনেকেরই সমস্যা আছে, তারপরে যদি কোনো শিক্ষার্থীর সমস্যা থাকে কমেন্ট করে জানিয়ে দিবা, আমি ইনশাল্লাহ এটা নিয়ে আরো আলোচনা করার চেষ্টা করব। এবার আসো আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। এই জায়গায় আমার থাকবে 1,19,000 টাকা, এই জায়গায় থাকবে 55, এই জায়গায় থাকবে 25, এই জায়গায় থাকবে 40, এই জায়গায় থাকবে 25, আর এই জায়গায় কিন্তু এটা প্লাসের 4000 মাইনাসের 4000 যোগ বিয়োগ করলে উপরে যেটা ছিল এটাই কিন্তু থাকবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই লাস্ট এন্ট্রিতে। 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা। তো এই যে 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো, এটার মানে কি? অর্থাৎ ব্যাংক আমাকে সুদ দিছে 1000 টাকা। তার মানে ব্যাংক যদি সুদ দেয় তাহলে টাকাটা কিন্তু নগদে পাবে না, ওই যে আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আমার টাকা পাবে। তার মানে এই যে ব্যাংকের ঘরে আমরা 1000 টাকা লিখবো, আমার ব্যাংকে টাকা বেড়ে গেল 1000 টাকা। এবার ব্যাংক সুদ এটা আমাদের জন্য কি? ব্যাংক সুদ এটা আমাদের জন্য আয়, আর আয় হইলে কোথায় বসবে? এই যে মালিকানা সত্ত্বের ঘরে বসবে। আমি এই জায়গায় লিখে দিব আয়, এবার আমি লিখে দিব ব্যাংক সুদ, এটা আমাদের জন্য আয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি সবগুলো এন্ট্রি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এবার আমি তার উদ্বৃত্তটা নির্ণয় করব। এই জায়গায় থাকবে 1,19,000, এই জায়গায় থাকবে 56,000, এই জায়গায় হচ্ছে 25,000, এই জায়গায় হচ্ছে 40,000, 25,000, এই জায়গায় হচ্ছে 1,35,000 টাকা। এবার আমরা কি করব দেখো, যেহেতু আমাদের সব শেষ, এখন আমি রেজাল্টটা বাইর করব। রেজাল্ট হচ্ছে এই যে সমান সমানের এই পাশে, এই যে দেখো এই পাশে এই যে নিচে যে অ্যামাউন্টগুলো আছে, নিচে এই যে নিচে যে অ্যামাউন্টগুলো আছে এগুলো যোগ করে জায়গায় লিখে দিব। তো এগুলো যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে দেখো, 1,19,000, 1,19,000, তারপরে যোগ করব আমি 56,000, তার সাথে যোগ করব আমি 25,000, তাহলে আমার হবে 2 লক্ষ টাকা। তাহলে আমি এই জায়গায় 2 লক্ষ লিখে দিব প্লাস, তারপরে এই পাশেরটা যদি আমি যোগ করি তাহলে দেখো এই জায়গায় যোগ করলে আমার 2 লক্ষ হবে। তুমি ক্যালকুলেটর যোগ করে নাও, ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এটাই হচ্ছে বিবরণী ছক। এই যে দেখো এ সমান সমান এল প্লাস ই, মানে সম্পদের টাকা সমান দায় এবং মালিকানা সত্ত্বের টাকা হবে, তাহলেই কিন্তু বিবরণী ছকটা হয়ে যাবে। আর এইরকম একটা সৃজনশীল প্রশ্ন তো তোমাদের আসবে, এতে কোনো সন্দেহ নেই, ইনশাল্লাহ আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য। তারপরেও যদি কোনো শিক্ষার্থী না বুঝে থাকো, নাও বুঝতে পারো, কোনো সমস্যা নেই, না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আরেকটি সুখবর আমি দিতে চাই যে আমি কিন্তু একটি কোর্স চালু করছি। যদি কোনো শিক্ষার্থী আমার কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা। আর আমি অনলাইনে লাইভে ক্লাস করে ফেসবুক পেজে আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে। যদি তোমরা কেউ ফেসবুক পেজে লাইভে ক্লাস করতে চাও শনি সোম বুধ এই 3 দিন, তাহলে আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে রাখবা, যাতে সবগুলো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই জায়গায় ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।